হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে সেই 5ই মে রাতে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে কি ঘটেছিল, এবং চ্যানেল নেম হচ্ছে ATN নিউজ। চলুন দেখে নিই আগে ভিডিওটা। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আপনারা প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছিলেন আমাদের কমেন্ট বক্সে, তো সেই জন্যই এই ভিডিওটা নিয়ে আসা। অ্যাকচুয়ালি এইখানে যে 5ই মেতে কি ঘটেছিল বা কি পরিপ্রেক্ষিতে হয়েছিল সে কোনো ব্যাপারেই আমাদের সেরকম কোনো আইডিয়া নেই, এবং এটা কিছু বছর মনে হয় আগেরও ঘটনা, তো সেই সম্পর্কে আমাদের সত্যি কোনো আইডিয়া নেই। বাট তাও আপনাদের রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে আসে, তাহলে হয়তো আমরা পরবর্তীকালে জানতে পারবো। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। হেফাজত ইসলামের 5 মে কি ঘটেছিল আসলে, সেদিন কি হয়েছিল যে রাতের বেলা আসলে তাদের নিরস্ত্র ঘুমন্ত মানুষদের উপরে হত্যাকাণ্ড চালাতে হবে? যতটুকু একেবারে আমরা তো ঘড়ির কাটায় ঠিক টাইমটা করিনি, আমরা স্মরণে রাখিনি, বা ওই সময় আমরা এটার ওই পরিবেশ ছিল না ঘড়ি দেখার মতো। তবে আমি স্পটেই ছিলাম, একেবারে শাপলা চত্বরের খুব 100 গজের ভিতরে আমি সেখানে অবস্থান করছিলাম। তো আমরা লক্ষ্য করলাম আনুমানিক ঠিক ফজরের সময়ের দেড় ঘন্টা আগে হবে, এবং ওই সময়টায় খুব সময় রাত 3টার দিকে হবে, যে একেবারে আমি নটরডেম কলেজের এই পাশটায় ছিলাম। অপর পাশটা আমি আমার নিজের চোখে দেখার সুযোগ হয়নি। আমি নটরডেম কলেজের পাশে এই কাছাকাছি ছিলাম, শাপলা চত্বর থেকে এই 100 গজ দূরের মধ্যেই, মানে শাপলা চত্বরের কাছাকাছি ওখানে একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের ওই জায়গাটায় আমি ছিলাম। তো আমি দেখলাম যে ওখান থেকে নটরডেম কলেজের ওই পাশ থেকে পুলিশ সাজোয়া যান নিয়ে কয়েক স্তরে, পুলিশ র্যাব কয়েক স্তরে তারা ওখান থেকে কর্ডন করে আসছে, এবং কাছাকাছি এসে তারা খুব একেবারে মানুষকে লক্ষ্য করে তারা ফায়ার করছে। টিয়ার শেলের ফায়ার মানুষের বুকে, মানুষের মাথাকে লক্ষ্য করে, যেখানে মানুষের জটলা, সেই জায়গাটায় মানুষ যখন ঘুমন্ত মানুষগুলো হঠাৎ দিক বিদিক শূন্য হয়ে ঘুম থেকে উঠে তারা কেউ পেট্রোল পাম্পের দিকে গেল, ওদিকে ডানে বামে অনেক জায়গায় গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, কাজে সেখানে মানুষের একটা জটলা হয়ে গেছে। ঠিক সেই জটলার মধ্যে খুব কাছ থেকে এই সর্বোচ্চ 20 থেকে 25 গজ দূর থেকে পুলিশ সেখানে তাক করে তাদেরকে ফায়ার করলো। সেটা হয়তো গুলির ফায়ারও হবে, বন্দুকের ফায়ার, অথবা টিয়ার শেল ডাইরেক্ট তাদেরকে। এত কাছ থেকে যদি বন্দুকের টিয়ার শেল গিয়ে একজন মানুষের মাথায় পড়ে, বুকে পড়ে, সে মানুষটা বেঁচে থাকার কথা না, এই জন্য অনেক রক্তপাত হয়েছে। তো এইভাবে প্রায় আধা ঘন্টা খানেক তারা অব্যাহতভাবে এই গোলাগুলি চালালো, আর বিকট আওয়াজে শব্দ, মানুষ দিক বিদিক শূন্য হয়ে চলে যাচ্ছিল। তো যখন আমি একটা আড়ালে ছিলাম, যার কারণে আমার ওই জায়গাটায় সরাসরি কোনো গুলি আসেনি, তবে এই টিয়ার শেলের যে গ্যাস দম বন্ধ পরিস্থিতি তৈরি হলো, যখন গ্যাস এই অপারেশন বন্ধ হয়ে গেল, তখন অবশ্য তারা একটা অবকাশ দিয়েছে, যারা বিভিন্ন এইসব জায়গায়, সেফ জায়গায়, কিছুটা এই নিরাপদ জায়গায় থাকার সুযোগ পেয়েছে, তাদেরকে এলাকা ত্যাগ করার একটা সুযোগ দিয়েছে। সেই সুযোগে তখন আমি সহ আর অনেক মানুষ আমাদের, তখন আমরা কমলাপুরের ওই পাশ দিয়ে আমরা তখন বের হয়ে আসার সুযোগ পেলাম, এবং তখনও অনেক মানুষ আহত, ক্ষত বিক্ষত, রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকতে দেখেছি। প্রধানমন্ত্রী, আমি বলার ভাষা নেই যে শহীদের রক্তের সঙ্গে এর চেয়ে নির্মম উপহাস আর যে হতে পারে। সারা পৃথিবী দেখেছে, প্রত্যক্ষ অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে এবং প্রমাণ রয়েছে। এমন একটি জলজন্ত প্রামাণ্য বিষয়কে একজন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী হয়ে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এমন মিথ্যাচার করতে পারে, এটা আসলে জাতির সঙ্গে এর চেয়ে নির্মম পরিহাস আর কিছুই হতে পারে। তো আগের ভিডিওটা দেখে আমরা একটু খুবই সংক্ষিপ্ত ছিল, খুব একটা ভালোভাবে বুঝতে পারলাম না, কারণ আমরা ঘটনাটাই সেভাবে জানি না। তো সেই জন্য আমরা আরেকটা ভিডিও এখানে পেলাম, যেটা হচ্ছে BBC নিউজ বাংলা থেকে, যার টাইটেল হচ্ছে হেফাজতের সমাবেশ ঘিরে 10 বছর আগে যা ঘটেছিল। তো অবভিয়াসলি 10 বছর আগের ঘটনা আমাদের জানার কথাও না, তো সেই জন্য এই ভিডিওটাও আমরা এর সাথে অ্যাটাচ করছি, আর আমরা দেখছি আরো ভালোভাবে বিষয়টা বোঝার জন্য। তো চলুন দেখে নিই ভিডিওটা। বাংলাদেশের ইসলামপন্থী সংগঠন হেফাজতে ইসলাম আজ থেকে 10 বছর আগে অর্থাৎ 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে এক বিশাল সমাবেশের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ ঘটায়।
হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন না হলেও তাদের সেই সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব তৈরি করেছিল। পুলিশ যখন শক্তি প্রয়োগ করে সেই সমাবেশ থেকে হেফাজতের নেতাকর্মীদের হটিয়ে দেয়, তখন সেটি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। পুলিশের অভিযানে মৃতের সংখ্যা নিয়েও হেফাজতে ইসলামের সমর্থক এবং সরকারের পাল্টাপাল্টি বক্তব্য এসেছিল। 5 মে সারাদিন এবং রাতে কি ঘটেছিল, বিবিসির সংবাদদাতাদের তথ্যের ভিত্তিতে বিষয়টি তুলে ধরছি আমি সঞ্জানা চৌধুরী। হেফাজতে ইসলাম হলো বাংলাদেশের একটি কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন। তাদের 5 মের সেই কর্মসূচি এসেছিল যুদ্ধ অপরাধের দাবিতে ঢাকার শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের প্রেক্ষাপটে। হেফাজতের বক্তব্য ছিল, শাহবাগের গণজাগরণ মঞ্চের সাথে এমন কিছু ব্লগার জড়িত আছেন যারা হেফাজতের দৃষ্টিতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছিল। সেই ধারাবাহিকতায় ওই কর্মসূচিতে 13 দফা দাবি সামনে নিয়ে আসে হেফাজতে ইসলাম। 5 মে ভোর থেকেই ঘটনাস্থলে ছিলেন বিবিসির সংবাদদাতারা। তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখতে পান ফজরের নামাজের পরই ঢাকার প্রবেশপথগুলো দখলে নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ঢাকার উত্তরে গাবতলী বাস টার্মিনাল, টঙ্গী এবং দক্ষিণে সায়দাবাদের কাছে কাঁচপুর ব্রিজ সহ ঢাকাকে ঘিরে 6টি প্রবেশমুখে অবরোধ তৈরি করেছিল হেফাজতে ইসলামের ব্যানারে সারা দেশ থেকে আসা বিভিন্ন কওমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র শিক্ষক। বেলা বাড়ার সাথে সাথে অবরোধকারীদের মাঝে উত্তেজনা ছড়াতে থাকে এবং এক পর্যায়ে তারা মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হতে থাকে। হেফাজতে ইসলামের নেতারা জানিয়েছিলেন, শাপলা চত্বরে যাওয়ার জন্য তারা পুলিশের অনুমতি পেতে দফায় দফায় আলোচনা করেন। অনুমতি মেলার আগে কয়েকটি মিছিল শাপলা চত্বরের দিকে ঢুকে পড়ে এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং পল্টন এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের কাছে সংঘর্ষ শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশ শাপলা চত্বরে এসে শুধু মোনাজাত করেই কর্মসূচি শেষ করার অনুমতি দেয়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হেফাজতে ইসলামের মিছিলে আওয়ামী লীগের একদল নেতাকর্মী হামলা চালিয়েছিল বলে সে সময় অভিযোগ উঠেছিল। তবে সে সময় আওয়ামী লীগের নেতারা জানান, তাদের কার্যালয়ে হামলা হলে সেখানে থাকা কিছু নেতাকর্মী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল। দুপুরের দিকে ঢাকার প্রবেশপথগুলো থেকে হেফাজতে ইসলামের হাজারো নেতাকর্মী শাপলা চত্বরে অবস্থান নেয়। অন্যদিকে পল্টন মোড় থেকে বাইতুল মোকাররম মসজিদের চারপাশের রাস্তায় বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ, সংঘর্ষ, সহিংসতা চলতেই থাকে। পুলিশও দফায় দফায় গুলি চালায়। যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছিল গোটা এলাকা। দিনের এই সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতও হয়। তবে সন্ধ্যা নেমে এলে হেফাজত নেতারা শাপলা চত্বরে অবস্থান করার ঘোষণা দেয়। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দুপুরে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সন্ধ্যার মধ্যে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে ঢাকা ছেড়ে যাওয়ার আলটিমেটাম দেন। সময় মতো ঢাকা না ছাড়লে এবং সংঘাতের দিকে এগোলে তাদেরকে শায়েস্তা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি করেন। এদিকে সরকারের এই আলটিমেটামকে পাল্টা চ্যালেঞ্জ করে হেফাজতের নেতারা। শাপলা চত্বরের সমাবেশে নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি করেন যে তারা এই অবস্থান ছাড়বেন না, উল্টো তারা সরকারকে নিজেদের পরিণতি নিয়ে ভাবতে বলেন। রাত 10টার দিকে পুলিশ নিরাপত্তা দিয়ে হেফাজতে ইসলামের প্রধান শাহ আহমেদ শফিকে লালবাগ মাদ্রাসা থেকে নিয়ে শাপলা চত্বরের দিকে রওনা দেয়। কিন্তু কিছুটা পথ এসেই অসুস্থ এবং নিরাপত্তার অভাবের কথা বলে শাহ আহমেদ শফি ফিরে যান। তিনি আর আসেননি শাপলা চত্বরে। রাতে অবশ্য জমায়েতও অনেকটা কমে গিয়েছিল বলে বিবিসি সংবাদদাতারা দেখেছেন। সন্ধ্যার পরপরই সরকার সিদ্ধান্ত নেয় যে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া শুরু হয়। বিভিন্ন জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর শত শত সদস্যকে সমাবেশের আশেপাশের বিভিন্ন এলাকায় এনে জড়ো করা হয়। রাত 1:15টার দিক থেকে শুরু হয় আলোচিত সেই রাতের মূল অভিযান। বিবিসি সংবাদদাতারা ঘটনাস্থলে গিয়ে দেখেন পুলিশ, র্যাব, বিজিবির হাজার হাজার সদস্য তখন দৈনিক বাংলার মোড়, দিলখুশা, ফকিরাপুল এবং নটরডেম কলেজের সামনে অবস্থান নিয়েছে। অবস্থানকারীদের সরে পড়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশনে যাওয়ার রাস্তা এবং বাসভবনের দিকে রাস্তা খোলা রাখা হয়।
অন্য 3 দিক থেকে র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যরা এগোনোর চেষ্টা করে এবং প্রথমে হাত মাইক ব্যবহার করে অবস্থানকারীদের সরে যেতে বলে, কিন্তু মঞ্চ থেকেও আসতে থাকে উত্তেজনাকর বক্তব্য। ঘণ্টা দেড়েক এভাবেই চলে। রাত 2:45টার দিকে শুরু হয় মূল অভিযান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 3 দিক থেকে ফাঁকা গুলি আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে। থেমে থেমে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। শত শত রাউন্ড গুলি এবং সাউন্ড গ্রেনেডের শব্দ এবং অন্ধকার এলাকায় এসবের আলোর ঝলকানি মুহূর্তেই ভীতিকর পরিবেশের সৃষ্টি করে। অভিযানের 10 মিনিটের মাথায় পুলিশ পৌঁছে যায় শাপলা চত্বরে। ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ খালি হয় মুহূর্তেই, আর সেই মঞ্চের পাশে একটি ভ্যানের ওপরে কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো 4টি মৃতদেহ ছিল। সাংবাদিকরাও সেই মৃতদেহগুলো দেখেছেন। এগুলো দিনের বেলায় সংঘর্ষে নিহতের মৃতদেহ বলে পুলিশ দাবি করে। এই অভিযানে নেতারা বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং হেফাজতের শত শত কর্মী সমর্থক মতিঝিল এলাকায় বিভিন্ন ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ পুরো এলাকা দখল করে বিভিন্ন ভবনে আশ্রয় নেওয়াদের বের করে এনে ওই এলাকা ছেড়ে যেতে সহায়তা করে। সাংবাদিকরা সে সময় দেখেছিলেন হেফাজতের শত শত কর্মী সমর্থক মাথার ওপর 2 হাত তুলে লাইন ধরে পুলিশের কর্ডনের মধ্যে দিয়ে ওই এলাকা ছেড়ে যাচ্ছে। ভোর 4টার দিকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থেমে থেমে ফাঁকা গুলি করেছে এবং আশেপাশের ভবনগুলোতে তল্লাশি চালানো হয়েছে। ভোর 5টার দিকে পুরো মতিঝিল একটি যুদ্ধ বিধ্বস্ত এলাকায় পরিণত হয়। রাতের অভিযানে নিহতের সংখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছিল। হেফাজতে ইসলামের সমর্থক এবং সরকার বিরোধীরা অভিযোগ তোলেন যে পুলিশের অভিযানে বহু হেফাজতের নেতাকর্মী প্রাণহানি হয়েছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 5ই মে এবং 6ই মে এই দুদিনে সারা দেশে 28 জন নিহত হওয়ার কথা বলেছে। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো প্রথমেই বলি যে এই যে বিষয়টা, এটা সম্বন্ধে আমাদের আগে কোনো রকম ধারণা ছিল না, কারণ 10 বছর পুরনো একটা 10 বছর আগে আমরা অনেক ছোট, মানে ছোটই বলা চলে আমাদের। হ্যাঁ, আর সবথেকে বড় কথা মানে এতটা তখন আমরা বুঝতামও না, বা সোশ্যাল মিডিয়াও এতটা ছিল না, বা আমাদের হাতে স্মার্টফোনও ছিল না, তো যার জন্য এই জিনিসগুলো অতটা আমরা জানি না। কিন্তু এটা বেশ বড়সড় একটা ঘটনা এবং খুবই মানে কি বলবো, মানে অদ্ভুত, মানে আবারও কোথাও গিয়ে যেন হাসিনা সরকারের যে স্বৈরতন্ত্র আবারও তার বহিঃপ্রকাশ দেখতে পেলাম এই ঘটনার মাধ্যমে। এবং বাংলাদেশের ইতিহাসে 15 বছরে তার মানে আরো কত কিছু ঘটেছে, যেগুলো এখন হয়তো আস্তে আস্তে আমরা জানতে পারছি, আর আপনারা তো জানেনই। তো মানে যেটা আমরা দেখে এসেছি যে মানে সরকার যেভাবে খুশি যা খুশি করে গেছে, বা তার বিরুদ্ধে বা তাকে যদি চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য মানুষ ভেবেছে বা কোনো সমাবেশ করেছে, আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে, তো তখন তাকে খুব মানে অন্যায়ের সাথে নিষ্ঠুরতার সাথে তাকে দমানো হয়েছে, দমন করা হয়েছে, এবং অনেক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে। তো এই ঘটনাতেও আমরা সেটাই দেখতে পেলাম। এবং কোথাও কি একটা মৃত্যুও কাম্য নয় কোনো শান্তিপূর্ণ মিছিলে, এবং সেখানে বলা হচ্ছে যে ওই 5 তারিখ আর 6 তারিখ মিলে সারা দেশে নাকি 28 জন আর কি সরকারি দপ্তর থেকে বলা হচ্ছে, স্বরাষ্ট্র দপ্তর থেকে 28 জনের প্রাণ গেছিল। তো এটা কিন্তু একটা ছোট নাম্বার নয়, মানে অনেকগুলোই মৃত্যু হয়েছে, এবং বেসরকারি হিসেবে তো আরো বেশি। মানে আমার যেটা মনে হলো যে মানে বাংলাদেশের যে পুলিশ তখন থেকেই হাত পাকাতে শুরু করেছে মানুষ হত্যার জন্য, এবং সেই থেকেই হয়তো শুরু করেছে, এবং তার আগে কি ঘটেছিল আমি বলতে পারবো না। বাট এই সরকারে থাকাকালীন বা এই স্বৈরাচারী সরকার থাকাকালীন যে পুলিশের যে অনবরত গুলি চালানো, এবং জমায়েত দেখলে, মানুষ দেখলে, বা যারা সরকার বা তাদের বিপক্ষে কিছু আন্দোলন করে বলতে যাচ্ছে, তখনই তাদের গুলি করে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে সেটাই তার সূত্রপাত হয়তো। এটা বাংলাদেশে খুব বেশি দেখতে পাচ্ছি। মানে দেখুন, আমাদের দেশে প্রচুর প্রতিবাদ হয়, প্রচুর। ইভেন রিসেন্ট আপনারা জানেন আরজিকর কাণ্ডের জন্য মানে প্রতিদিনই রাত দখল, প্রতিদিনই হিউজ পরিমাণে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে। কিছুদিন আগে তো নবান্ন অভিযানও হয়েছে। মানে নবান্ন হচ্ছে আপনাদের যেমন গণভবন হচ্ছে আপনাদের প্রধানমন্ত্রীর আর কি কার্যালয়, তো আমাদের নবান্ন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আর কি হ্যাঁ মানে প্রশাসনিক প্রধান কার্যালয়, যেখানে আমাদের চিফ মিনিস্টার থাকেন। তো সেই অভিযানও যখন হচ্ছে, তো সেখানে কিন্তু জল কামান বা কাঁদানে গ্যাস এইরকম জিনিসগুলো করেছে, লাঠিচার্জও হচ্ছে, কোনোটাই সাপোর্টেবল নয়, বা এখানে একদমই আমরা সরকার বিরোধী। কারণ যে ঘটনাটা ঘটেছে এবং যেভাবে হয়তো সরকারের তরফ থেকে একটা আই ওয়াশ করানোর চেষ্টা করা হচ্ছে, সেটা একদমই সাপোর্টেবল নয়, খুবই নিন্দনীয়। মানে
খুবই একটা মানে বিশ্রী একটা ঘটনা। কিন্তু আমরা যদি বাংলাদেশের সাথে তুলনা করি, আমার জন্য কোথাও গিয়ে মনে হচ্ছে বাংলাদেশের পুলিশ অনেক বেশি পৈশাচিক আচরণ করে, মানে একটু কিছুতেই তারা বন্দুক হাতে তুলে নেয়, গুলি। কারণ আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পুলিশদেরকে মানে অনেক সময় আন্দোলনকারীরা যেটা আর কি দেখতে পাচ্ছিলাম যে ঢিল মেরে বলুন বা এভাবে মাথা ফাটিয়ে দিচ্ছে বা অনেক কিছুই হচ্ছে, বাট তারপরে কিন্তু পুলিশ গুলি চালাচ্ছে না, অ্যাটলিস্ট লাঠিচার্জ পর্যন্ত করছে, বাট সেখানেও পুলিশ অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এবং অনেকক্ষণ ধরে মাইকিং করে বলা হচ্ছে, জাস্টিফাই করছি না এক্স্যাক্টলি, বাট তারপরেও মানে আমি বলছি যে দুটো মানে তফাৎটা বোঝানোর জন্য এটা বোঝানোর চেষ্টা করছি। এক্স্যাক্টলি। তো বাংলাদেশের পুলিশের জন্য একটা মানে কিছু একটা হলেই আমি গুলি করে দেবো, আমি মেরে দেবো, এরকম একটা ব্যাপার। মানে হাতে তোমার বন্দুক আছে বলে তুমি যার খুশি যেভাবে খুশি প্রাণ নেবে, এটার জন্য তো তুমি চাকরিটা পাও নেবে, এটার জন্য তুমি মাইনেটা নিশ্চয়ই পাচ্ছ না। তো এটা খুবই একটা বাজে ব্যাপার। মানে এই ছাত্র আন্দোলনে আমরা তো দেখে জাস্ট হতবাক হয়ে গেলাম। এখন এই ভিডিওটা থেকে বুঝতে পারলাম যে 10 বছর আগে যেটা হচ্ছে পাবজি খেলছে বা ফ্রি ফায়ার খেলছে আমি দেখতে পাচ্ছি, মানে অহরহ গুলি চলছে, যেভাবে সবাই মারা গেছে। আর এটা 10 বছর আগের ঘটনা, তাহলে 10 বছর আগেও তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তাহলে না জানি 28 না আরো কত ছিল। তো এটা ভীষণই তার যে ভয়াবহতা সেটাও হয়তো মানুষের কাছে পৌঁছায়নি কারণ সোশ্যাল মিডিয়া ছিল না। এখন যেমন লোকের হাতে সবার হাতে ক্যামেরা করছে, মানে ভিডিও রেকর্ড করছে বা ইন্টারনেট যখন আসছে সেটাকে ছেড়ে দিচ্ছে, সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, বাট সেই সুযোগটা তখন ছিল না। সেটাই, হয়তো তারও ভয়াবহতা যথেষ্ট ছিল, বা যেভাবে নিপীড়ন হয়েছে সেটাও খুবই এটা বিশ্রী ব্যাপার ছিল। তো মানে এই জিনিসটা জানতে পারলাম, মানে যত দেখছি যাচ্ছি আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এরকম কোন সরকার করতে পারি, বা এইভাবে সত্যি দেশ চালানো হয়েছে। মানে এটা আমাদের জনগণের জন্য সরকার, তো সরকার আর জনগণের জন্য ছিল না, সরকার নিজের জন্যই হয়ে গেছিল। সেটাই। তো যাই হোক, মানে এখানে আমাদের কিছু সত্যি বলার নেই, তবে যে মানুষগুলো প্রাণ গেল তাদের একটারও প্রাণ যাওয়ার কথা ছিল না। বা গণতান্ত্রিক দেশে মানুষ বিভিন্ন কারণে দাবি দেওয়া তুলে ধরবে, শান্তিপূর্ণ মিছিল করবে, সমাবেশ করবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। সরকার যদি ভেবে থাকে আমি রাজা, আমি সর্বেসর্বা, সবাইকে মুখ বন্ধ করে রাখবো, তো সেটা খুবই একটা নিন্দনীয় বিষয়। এবং কেন যে কোনো দেশ থেকে বা জাতিসংঘ বা হোয়াটএভার কোনো সংস্থা থেকে এইভাবে এত বছর পর বছর এরকম ঘটে গেছে, কিছু স্টেপ নেওয়া হয়নি, এটাও একটা অদ্ভুত বিষয়। মানে সবই জিওপলিটিক্যাল বিষয় আর কি। তো আর যেন ওই একই কথাই আমরা বলবো যে যেটা হয়ে গেছে সেটা আমাদের কারোর হাত নেই, বা সবাই বঞ্চনার শিকার আপনারা হয়েছেন, কিন্তু এর পরেরটা যেন ভালো হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। ইন্টারিম গভর্নমেন্ট বলুন বা পরবর্তীকালে ইলেক্টেড যেই আসুক না কেন, সেই সরকার বলুন না কেন, এটা মাথায় রাখতে হবে যে যে সমস্ত মানুষ প্রাণ দিয়ে তাদের প্রাণ ত্যাগ করলে যেন বিফলে না যায়। এবং এই ভিডিওটা কেন আপনারা বারবার রিকোয়েস্ট করছিলেন সেটাও আমরা বুঝতে পারলাম অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে আপনাদের যদি আরো কোনো বক্তব্য থাকে বা এখানে কোনো ইনফরমেশন মিসিং থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আর কোনো ভিডিও রিকোয়েস্ট মানে আপনাদের থাকলে অবশ্যই আমাদের বলবেন, আমরা পরবর্তীকালে আনার চেষ্টা করব। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।